স্বাগত। আজকে বাংলাদেশে আপনাদের সঙ্গে আছে আমি খালেদ মহিউদ্দিন। আইনের শাসন প্রতিষ্ঠায় বিচারিক প্রক্রিয়ার কোনো বিকল্প নেই, এর অন্যথা মানবাধিকার লঙ্ঘনে শামিল। তাই স্বচ্ছ বিচারে নিহিত সব ধারার শুদ্ধি অভিযান, এসব নিয়ে আজকের আলোচনা বাইরের বিচার। কথা বলতে স্টুডিওতে আছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, আছেন মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল এবং লেখক গবেষক ও সাংবাদিক আফসান চৌধুরী। স্বাগত আপনাদের। অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত, বিচারহীনতায় বাড়ছে বিচার বহির্ভূত হত্যা। আপনি যখন এমন বক্তব্য দেন তখন তার দায় আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির কাঁধেও কিছুটা বর্তায় কিনা? যদি না বর্তায় তাহলে মানে এই সভাপতির দায়িত্ব তাহলে আসলে কি? সভাপতির দায়িত্ব হলো এই দেশে চারটা: রাষ্ট্রপতি, সেনাপতি, সভাপতি আর ভগ্নিপতি। তো এই সভাপতির কাজ হলো মন্ত্রণালয়ের জবাবদিহিতা নিশ্চিত করা। এখন আপনাকে একটা কথা বুঝতে হবে, এখন জুডিশিয়ারি সেপারেটেড এন্ড ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। ফলে লোয়ার জুডিশিয়ারি, আগে তো হায়ার জুডিশিয়ারি তো এমনি স্বাধীন ছিল, এখন লোয়ার জুডিশিয়ারি হয়ে গেছে। সুতরাং আগে তাও ডাকলে ডুকলে রেজিস্টার আসতো, আজকাল শুনতেছি সেও আসবে না। ফলে আমি এই কথাতে এটার সঙ্গে প্রশ্ন না, আমার প্রশ্নটা আসছিল এখান থেকে যে বাংলাদেশের যে মূল জায়গাটা আমরা না দেখে আরেকটা জায়গায় আমরা ছুটাছুটি করছি। দেখেন, আমি যখন চার্জ নেই সভাপতির, তখন 28 লক্ষ মামলা ছিল ব্যাকলগ, মানে বিচার। এটা এখন 30 লক্ষে চলে গেছে। এখন এটাকে করে দেখা গেছে যে আমেরিকাতে প্রতি 10,000-এ একজন বিচারপতি, মানে লোয়ার জুডিশিয়ারি সহ। ইন্ডিয়াতে ওরা 20,000-এ নিয়ে আসছে। আমাদের কত জানেন? আমাদের 1.5 লক্ষে একজন। তাও আবার যে স্ট্রাকচারাল যে কোর্ট কাচারি ইত্যাদি এইগুলাও নাই, এক এজলাসে 3 জন বিচারকের হয়, বিচারকের বসতে হয়। এই যে জায়গাটি আমরা সমস্ত উন্নয়ন করব, সব করব, হিউম্যান রাইট ওয়ালারা হিউম্যান রাইট লইয়া ঝেড়ে ফেলাইতেছে, কেউ এই জায়গাটা দেখে না যে উন্নয়নের সঙ্গে আইনের শাসনের সঙ্গে বিচার এবং বিচারপতিদের এই যে অবকাঠামোগুলো যদি আমরা তৈরি না করি, তাহলে কিন্তু আমরা সাংঘাতিক পিছনে পড়ে যাব। কিন্তু আপনি যে বিষয়টি আপনি বুঝতে পারছেন, আপনি নীতি নির্ধারকদের একজন হয়ে সেই বিষয়টি মানে শুধু কথাই, এই জায়গাটাই আমি বলছিলাম যে অন্তত 1 লাখ না পারেন, অন্তত 5,000 জাজেস দেখেন করেন। আমি কালকে পরশুদিন গেছিলাম ওই বিচারপতিদের ক্লাস নেওয়াতে, জুডিশিয়াল অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং, আমাকে নিয়ে গেছে। আমি জিজ্ঞেস করলাম ছেলেদের যে ওরা 2 মাস সেখানে ট্রেনিং নেবে আর 1 মাস অ্যাপ্রেন্টিস থাকবে, তারপরেই বিচারকের চেয়ারে বসাই দেবে। সর্বনাশ, বলো কি? বলে হ্যাঁ, পৃথিবীর অন্যান্য দেশে অন্তত ইট টেকস 3 ইয়ার্স। বিচারকের চেয়ারে বসলার পরে তার অনেক কাজ আছে। না মানে সেই বিষয়টি আপনার এই বক্তব্য নিয়ে আসলে অনেক রকম কথা হচ্ছে, কিন্তু আমি আমার একটা পছন্দের একটি বক্তব্য আছে। সেই বক্তব্যটি হচ্ছে এরকম যে কোন সভ্য দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলতে পারে না। ফ্যাক্ট রিমেন্স, আমাদের দেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চলছে। তাহলে আপনি এটাকে অসভ্য দেশ বলবেন কিনা? যদি এটা অসভ্য দেশ হয়, আপনি রুলিং পার্টির একটি খুবই গুরুত্বপূর্ণ সদস্য, আপনি এটা দূর করার জন্য আপনি আসলে কি করছেন? না, আমি আপনার মতো এত অ্যাডভান্স না। কোনো দেশে হয় না, এই দিনও ফ্রান্সে হয়েছে, বুঝছেন? আমেরিকা তো হয়, সব জায়গায়। মানে তাহলে ফ্রান্সেও, ফ্রান্স সভ্য দেশ কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয় সব জায়গায়। এই বক্তব্য ঠিক না যে কোন সভ্য দেশে, পৃথিবীর সর্বত্রই হয়। প্রশ্নটা আসছে যে রাইট অফ সেলফ ডিফেন্সে যদি এই কি বলে আইন শৃঙ্খলা বাহিনী এখন ডাকাত ধরতে গিয়ে ডাকাতরা গুলি করলো, ও তখন ফুল দিয়া তারে পূজা করলে তো কাজ হবে না, তাকে তার কাজটা করতে হবে। প্রশ্নটা হচ্ছে যে বন্দুক যুদ্ধে নিহত, যেমন এই আমার বাড়ির পাশে জিগাতলায় একটি ছেলে মারা গেল, ছাত্রলীগের সভাপতি। আমি জিগাতলার, আমার এমপি হচ্ছে তাপস, আমি ওর ভোটার। তো আমার বাড়ির পাশে আমি তো খবরটা জানলাম যে এটা ঠিক হচ্ছে না, ও প্রতিবাদ করলো, আমিও করলাম। তারপরে এটা ইনভেস্টিগেশন হয়েছে। ইনভেস্টিগেশন হওয়ার পরে ওই যে রেবের যে চার্জে ছিল তাকে লেফটেন্যান্ট কর্নেল সাদেক, তাকে ক্লোজ করা হয়েছে।
এই যে বিষয়টি একটি, আরেকটি বিষয় হচ্ছে যে মনে করেন সত্যিই বন্দুক যুদ্ধ হয়েছে, হয়ে যেমন আজকে এন্টায়ার নর্থ বেঙ্গল এই ইয়ের কি বলে আবার আফসানটা তো ভয়ও পাই, এই যে আলট্রা লেফটের দখলে আছে, বুঝছেন? এদের ক্লিয়ার করতে গিয়া আপনার সাথে আর কি আছে? সেই দিনও দেখছেন সুন্দরবনে। রাইট, অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত, আমি একটু অ্যাডভোকেট সুলতানা কামালের কাছে আসি। আপা আপনি যাই হোক, আমি কথাটা একটা সেকেন্ডে শেষ করি। এই বন্দুক যুদ্ধের নামে, হ্যাঁ, বন্দুক যুদ্ধ হয় নাই, তুমি এটা ছেলেকে মেরে ফেলছো, হ্যাঁ, দ্যাট ইজ এন অফেন্স। কিন্তু সেটা আপনি বন্দুক যুদ্ধের নামে, সত্যিকারের বন্দুক যুদ্ধ, আমি জানি না আপা এটাকে নিয়ে কি বলবেন। আপা, আমি অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত যা বললেন সেই প্রকৃত আপনার মূল্যায়ন শুনতে চাইবো। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে, 2004 সাল থেকেই কেউ আমরা যাদেরকে সিভিল সোসাইটি বলছি, নাগরিক সমাজ বলছি, সুধী সমাজ বলছি, তাদের কেউ কিন্তু এই বিচার বহির্ভূত হত্যার পক্ষে না হলেও কেমন যেন একটা মাঝামাঝি অবস্থান নিচ্ছেন। আমি সর্বশেষ সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্যারকে আমি একটু উদ্ধৃত করতে চাই। তিনি বলেন, নিজ দলের সন্ত্রাসীদের বিরুদ্ধে সরকারের যে অ্যাকশন দেখতে পাচ্ছি তা শান্তিকামী মানুষের জন্য ভালো উদ্যোগ। আপনি কিভাবে দেখছেন? আপনার কাছে একটু শুনবো। আচ্ছা, ধন্যবাদ। তাহলে প্রথমে মঞ্জুরের উদ্ধৃতিটা দিয়েই শুরু করি। আমাদের ভাষ্য হচ্ছে, আমরা যারা মানবাধিকার নিয়ে কাজ করি, অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত হয়তো কোনো না কোনো সময় আমাদেরকেও কিছুটা পরিহাস করে কথা বলেওছেন একটুখানি, যে মানবাধিকার নিয়ে যারা কাজ করে। কিন্তু কথা হচ্ছে যে যেটা অন্যায় সেটা অন্যায়, যেটা অপরাধ সেটা অপরাধ। সেখানে আমার নিজের দলের উপরে হচ্ছে কি কিসের উপরে হচ্ছে সেটা বড় কথা না। অবশ্যই নিজের দলের মধ্যে যারা যে কোনো ধরনের অপরাধ করছে, সন্ত্রাসী কর্মকাণ্ড করছে, কোনো রকম যেটাকে বলে যে নানা ধরনের ডিস্টারবেন্স যেটা বলে সেগুলি তৈরি করছে, এবং এক অর্থে একটা, আমি যেটা মনে করি যে যেহেতু আওয়ামী লীগ খুব ন্যায্যভাবেই মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেওয়ার জায়গাটা দাবি করতে পারে, যখন ওদের দলের মধ্যে এটা হয় তখন কিন্তু মুক্তিযুদ্ধেরও অনেক কিছু প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে। কাজে এই ধরনের কর্মকাণ্ডে যারা থাকে তাদেরকে দমন করাটা আমি মনে করি যে অবশ্যই যে কোনো রাজনৈতিক দলের নৈতিক দায়িত্ব, তবে আওয়ামী লীগের বোধহয় আরও বেশি করে এই দায়িত্বটা নিতে হয়। কারণ মুক্তিযুদ্ধের যে চেতনাগুলি আছে, মুক্তিযুদ্ধের যে স্বপ্ন আছে, ভাবমূর্তি আছে, সেটাকে রক্ষা করার দায়িত্ব কোনো না কোনোভাবে ঐতিহাসিকভাবে তাদের উপরে বর্তায়। কিন্তু সেই কাজটা তারা এইভাবে করতে পারে না। যে কথাটা আমরা 2004 সাল থেকেই বলে আসছি। আমরা যখন র্যাবের উপরে যে প্রকাশনাটা বার করলাম, সেখানে কিন্তু আমরা বলেছি যে সন্ত্রাস নির্মূল অবশ্যই কাম্য, কিন্তু সন্ত্রাসী পন্থায় নয়। সন্ত্রাস দিয়ে সন্ত্রাস নির্মূল করা যায় না, এই কথাটা বারবার বলেছি। কারণ আমরা সন্ত্রাস নির্মূল দেখতে চাই। এক সন্ত্রাসী নির্মূল হলে 2 সন্ত্রাসী আসতে পারে, 3 সন্ত্রাসী আসতে পারে। সন্ত্রাসীকে এইভাবে নির্মূল করে সন্ত্রাস নির্মূল করা যায় না যদি নীতিগতভাবে সন্ত্রাসের বিরুদ্ধে আমরা না দাঁড়াই। তো সেইখানে একটা কিন্তু বিরাট বড়, আমি বলবো যে সূক্ষ্ম ব্যাপার রয়ে গেছে, যেটা আমাদের অবশ্যই বুঝতে হবে। আমি এই কথা বলার ঔদ্ধত্য কখনোই প্রকাশ করব না যে মঞ্জুর সেটা বুঝেন না, কিন্তু হয়তো পারিপার্শ্বিক অবস্থার প্রেক্ষিতে মঞ্জুর সেই কথাটা বলেছেন। আর সুরঞ্জিত দা যে কথাগুলি বললেন, সেখান থেকে একটা কথা তো বলতেই হবে, সেটা হলো যে হ্যাঁ, অবশ্যই যে কেউ আক্রান্ত হলে তার সেলফ ডিফেন্সের কিংবা আত্মরক্ষার একটা ব্যাপার রয়েছে। এবং যেহেতু এখানে যাদের কথা হচ্ছে তারা বন্দুকধারী, এখন আমি আক্রান্ত হলে আমি তো বন্দুক দিয়ে মারতে পারবো না, কিন্তু যিনি বন্দুকধারী তিনি আক্রান্ত হলে তো তিনি বন্দুক দিয়ে মারতে পারেন। এবং এই কথা তো র্যাবের মহাপরিচালক, আমাদের ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, তারপরে এর আগে যারা যারা এই সমস্ত সংশ্লিষ্ট কর্মকর্তা হিসেবে দায়িত্ব প্রাপ্ত ছিলেন, তারা সবাই আমাকে বলছেন যে আমাদেরকে মারতে আসলে আমরা কি তাদের মুখে, যে কথাটা সুরঞ্জিত দাও বললেন যে তাদেরকে ফুল দেবে নাকি, ফুল দিয়ে বরণ করে না, অবশ্যই না। নিশ্চয়ই কতগুলি নিয়ম কানুন আছে, আক্রান্ত হলে তারা কি করবেন সেটা ঠিক। কিন্তু আমাদের অভিজ্ঞতায়, পরম্পরা যদি বিচার করে দেখি, আমরা বারবারই দেখেছি যে কথা সুরঞ্জিত দা একদম শেষে বললেন যে হ্যাঁ, যদি এমন হয় যে সেখানে কোনো বন্দুকযুদ্ধ হয়নি, সেখানে এইভাবে হত্যাকাণ্ড ঘটানোর জন্য জবাবদিহি করতেই হবে, যেটা অনেকটাই প্রমাণিত নানানভাবে যে অধিকাংশ ক্ষেত্রে। আজকে কিন্তু 2000-এর উপর ব্যক্তি নিহত হয়েছে এরকমভাবে, এবং অধিকাংশ ক্ষেত্রেই দেখা গেছে তারা বন্দি অবস্থায় ছিলেন। পরিবার থেকে অভিযোগ এসেছে যে 3 দিন আগে ধরে নিয়ে গেছে, তারপর বলছে যে এই সন্ধ্যায় বন্দুকযুদ্ধ হয়েছে। আমাদের কাছে এসে বলে গেছে, দৌড়ে এসে নালিশ দিয়ে গেছে যে আমার ছেলেকে আজকে ধরে নিয়ে গেছে। 3 দিন পরে দেখছি র্যাব বলছে যে এই মুহূর্তে তাদের সঙ্গে আমাদের বন্দুকযুদ্ধ হচ্ছিল দেখে তাকে মারতে হয়েছে। প্রেস কনফারেন্স করেছেন আত্মীয় স্বজন।
সেগুলির জবাবদিহিতা তো করতেই হবে আমাদেরকে, এবং এই ঘটনাগুলি যাতে আর না ঘটে। এবং আরেকটা কথা শুধু বলি, সুরঞ্জিত দাকে বিনয়ের সঙ্গে বলতে চাই যে একটা কাজের ভিত্তিতে কিন্তু প্রমাণ হয় না যে তারা সভ্য হলে যদি এই কাজ করে সেটা জায়েজ হয়ে যায়। যদি সেই কাজ করে তারা সভ্য কিনা সেই প্রশ্ন তুলতে হবে আমাদের। জনাব আফসার চৌধুরী, আমি আপনার কাছে জানতে চাইবো যে গণপিটুনির মাধ্যমে মানে গণমানুষ আইন নিজের হাতে তুলে নিচ্ছে, সেরকম ঘটনা অনেকগুলি ঘটছে, আমরা পরপর অনেকগুলি ঘটতে দেখলাম। আবার আমরা প্রায় সব জনমত জরিপে আমরা যতগুলি আমাদের চোখে এসছে, এই ক্রসফায়ার ও বন্দুক যুদ্ধের একরকম পক্ষে অবস্থান নিচ্ছে আমজনতা। আমাদের সাধারণ মানুষের মধ্যে এই প্রবণতাটা কেন, এই যে বিচারের বাইরে থেকে বা বিচার নিজের হাতে তুলে নেওয়া, দ্রুত বিচার না করে মেরে ফেলা, আপনার পর্যবেক্ষণ কি? আমরা যে কাজগুলো করি গবেষণার ক্ষেত্রে, সেটা সুলতান আপা যেটা বললো আর সুরঞ্জিত দাদা যেটা বললো, দুটো পক্ষেই সমর্থন আছে। এখন আমাদের যে বিচার ব্যবস্থা আছে দেশে, এটা অত্যন্ত অপ্রতুল, অত্যন্ত দুর্বল, এবং আমাদের যে আইন শৃঙ্খলার যে বাহিনী আছে তারা অত্যন্ত অদক্ষ, অপ্রতুল, এবং তাদের মনে হয় আইন শৃঙ্খলা বলতে কি বোঝায় সেটাও তাদের বোঝানো হয় না। সুলতান আপা যে কথাটা বললেন যে র্যাবের বা যে কোনো মানুষ যখন পুলিশের বিশেষ করে যারা উঠিয়ে নিয়ে যায় এবং হত্যা করে, এটা কিন্তু মানুষ মনে করে যে এটাই ঘটছে। মানুষ মনে করে না বন্দুক যুদ্ধে এটা কোনো হত্যাকাণ্ড হচ্ছে। মানুষ মনে করে পুলিশ উঠিয়ে নিচ্ছে, র্যাব উঠিয়ে নিচ্ছে, বা অন্য যারা উঠিয়ে নিচ্ছে তারা গিয়ে তাদেরকে মেরে ফেলছে, কারণ এদেরকে বিচার করাটা অনেক দীর্ঘসূত্র ব্যাপার, বিচার হয়তো হবে না, ক্ষমতা খাটিয়ে বের হয়ে আসবে। সবকিছু আপনি খেয়াল করবেন যে আমাদের যে পরিচালনা কাঠামো, শাসন কাঠামো, সেগুলো দুর্বলতার সূচক। আমরা খুব একটা রাষ্ট্র হয়েছে, রাষ্ট্রের যে সরকারি কাঠামো তৈরি হয়েছে সেগুলোর মধ্যে দুর্বলতা প্রবল এবং প্রচণ্ড। তো সেই কারণে এর যে সূচকগুলো রয়েছে, সূচকগুলোর মধ্যে এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা, সেই এক্সট্রা জুডিশিয়াল কিলিংটা একটি। আপনি দাদা যে কথাটা বলছিল যে এখানে বিচারক নাই, 1.5 লক্ষ মানুষের জন্য একজন বিচারক, এইটা তো দায়িত্ব তো আর আমার না এদেরকে বিচারক নিয়োগ করার, সেটা তো সরকারের দায়িত্ব। তো সরকারের যদি এই দায়িত্বগুলো সরকার ব্যর্থ হয় এবং সরকার মনে করে জলদি তলদি, আমাদের অনেক সময় কাজ থাকলে আমরা কোনো রকম মুখে একটা কিছু দিয়ে নিলাম, সেইভাবে যে আচ্ছা ঠিক আছে এটা একটা ক্রিমিনাল, একে ধরে মেরে ফেলো। আপনার কিছু মনে আছে যে একজনকে খুন করতে দেখা গিয়েছিল সিসিটিভি ক্যামেরায়, কিছুদিন পরে তাকে দেখা গেল সে মারা গেছে। এইখানেও আমরা হয়তো এটা নিয়ে আলাপ করেছি। তো অতএব আমার মনে হয় যেটা সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, সরকার আইনি শাসন এবং সরকার জনমতের মধ্যে এই ভাবনাটা তৈরি করছে না যে দেশটা আইনের ভিত্তিতে চলা উচিত। এই ক্ষতিটা অনেক বড়। আমরা এটা বিরতি নিচ্ছি, অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত। বিরতির পর যখন আমরা ফিরে আসবো, তো তখন আপনাকে জানতে চাইবো যে কথিত যে বন্দুক যুদ্ধের কথা আপনি বললেন, যে ঘটনা আপনি প্রতিবাদ জানিয়েছেন, আমাদের দর্শকদের মধ্যে অনেকে প্রশ্ন করেছেন এই রকম কথিত বন্দুক যুদ্ধের ঘটনা আগেও অনেকবার ঘটেছে, আপনাকে সেভাবে আমরা প্রতিবাদ করতে দেখি নাই, এবার আপনি প্রতিবাদ করছেন, এর কারণ কি ছেলেটি ছাত্রলীগ করতো বা আওয়ামী লীগের সমর্থক ছিল অথবা আপনার ঘনিষ্ঠ ছিল, এরকম কিনা? আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আপনার কাছে শুনতে চাইবো এই কথা। ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব সুরঞ্জিত সেনগুপ্ত, আপনি এখন বন্দুক যুদ্ধের বিরুদ্ধে যে কঠোর অবস্থান নিয়েছেন, সেটা কি আওয়ামী লীগ বা ছাত্রলীগের একজন নেতা মারা যাওয়ার কারণে কিনা, এই প্রশ্ন উঠেছেন? কারণ এতদিন এই ধরনের ঘটনার কোনো জোরালো প্রতিবাদ আপনাকে করতে দেখিনি আমরা। দেখেছেন মনে নেই আর কি। নারায়ণগঞ্জের ঘটনা যখন ঘটছিল কেউ কথা বলেনি, সুরঞ্জিতই কথা বলছে। আচ্ছা। এবং কথা বলার পরে এটা এই অ্যাকশনে যাওয়া হয়েছে। এবং নারায়ণগঞ্জের ব্যাপারেও যে 7 জন এরা যে ছিল, তাদেরকে কিন্তু 7 জনকেই গ্রেফতার করা হয়েছে এবং তারা জেলে আছে। সেই যে কিলিং ইত্যাদিতে আমি কথা বলেছি একবার না দুইবার, তারপর আস্তে আস্তে গভর্নমেন্টের উপরে যাওয়ার পরে এগুলো ট্রায়াল হচ্ছে। যেমন এই একটি ঘটনা মনে করেন আপনি, যে কথাটি সুলতানা কামাল বললেন যে এটা লাইন ড্র করতে হবে, যে ন্যায় ন্যায়, অন্যায় অন্যায়। এটা আমার বেলায় হোক আর তোমার এই সাতাই পুতের বেলাই হোক, নিজের পুত্রে কয় মাছ ধরতে আর সাতাই পুত্রে কয় সাপ ধরতে। তো এই যদি বিষয়টা হয় তাহলে, যেমন ধরেন এই যে গতকালের যে ঘটনাটা, এই যে জিগাতলার ঘটনাটা, তারপরে এটা ইনভেস্টিগেট হয়েছে, হওয়ার পরে কালকে মামলাও হয়েছে।
তো এই মামলায় এটা এখন মামলা হয়ে গেলে তো 302 চলে যাবে, এটা ইনভেস্টিগেশন হবে, হয়তো চার্জশিট হবে বা পার্টি হবে, ওয়ান সামথিং হবে। তাহলে যে কথাটি হচ্ছে যে বিচারের তো কোনো স্কোপ আছে কিনা, এটা দেখলেন আপনার আছে। নারায়ণগঞ্জের ঘটনাটি দেখেন, সেটা ও 302 চার্জশিট হচ্ছে, বিচার হচ্ছে, ইয়ের জন্য নূর হোসেনের জন্য অপেক্ষা হচ্ছে, সাংঘাতিক সেন্সিটিভ কেস। এবং এর মধ্যে যে কথাটা আপনি বলতেছেন সুরঞ্জিত দা বলে না, বা আমি সরকারের কথাই বলবো, বা আমি প্রধানমন্ত্রীর কথাই বলবো, যে অনেক কিছু বাধা এই বিপত্তি জাড়িয়ে উনি যে একটি রুল অফ ল এবং ইয়ের জন্য ইম্পার্শিয়াল জাস্টিস দেওয়া হয়েছে। এখন প্রশ্নটা হচ্ছে, যদি গবেষক এখানে আছে, গবেষক সামনে রেখে কথা, এখন মনে করেন ইনসার্জেন্সি যখন আসবে, এটা যে দেশেই হোক, যেভাবেই হোক, ইনসার্জেন্সিকে আপনি পুলিশ দিয়ে ফেস করতে পারবেন না। এখন জঙ্গিবাদ যেখানে আসবে, সে যখন AK-27 রাইফেল নিয়ে আসবে, তাকে আপনি এটা দিয়ে ফেস করতে পারবেন না। এখন প্রশ্নটা আসছে যে আমি কনস্টিটিউশনাল হচ্ছে সুপ্রিম ল দিলেন, আমরা যাই করি এটা সিভিল কনস্টিটিউশনাল লতে হোক, ক্রিমিনাল প্রসিডিওর কোডের, পেনাল কোডের ভিত্তিতে হোক, এটাই তো কাম্য। এখানে আমি বলতেছিলাম যে আমাদের দেশের গণতান্ত্রিক যাত্রাটা এত স্মুথ না। এটা দ্যাট ইজ বিং পাঞ্চুইটেড বাই মার্শাল ল এবং শর্টকাট পথ আমাদের গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে ঢুকে গেছে, ভারতীয় সংস্কৃতিতে এটা নাই। তারপরেও দেখা গেছে ভারতীয়রা যখন ইভেন কলকাতাতে যখন নকশালরা এসে দখল করে ফেললো, তখন ওরা কি করলো, জ্যোতি বসুর মতো মানুষ করে, যেটা এই তো একই পথে তারা কোথায় আমরা তো সাকসেস আনছি। এখন যেটা আসছে কথাটা, যে এখন না আমরা দুই দেশের মধ্যে কথা হয়েছে, ক্রস বর্ডার টেরোরিজম চলবে না, ইন্টারনাল টেরোরিজম চলবে না, ইন্টারন্যাশনাল টেরোরিজম চলবে না, এটা একটা দিক। আরেকটা দিক আছে যে না, আমরা আইনের শাসনটা করতে গেলে, যে কথা গবেষক বললেন, বুঝছেন, যে রবি ঠাকুরের দল শাসাইয়া গেল, লিখিয়া জবাব দেবে। গবেষকের জবাব দেওয়া তো সাংঘাতিক। গবেষক যেটা বলছে যে এটা তো ঠিকই, আপনি ও বলছে সরকারই দেবে, এটা কতজন বিচারক লাগবে না লাগবে এগুলো আমার এদিকে না, সরকার দিল না কেন, এটা তো একটা খুব সিম্পল ইয়ে। আমি আর একটু দূর গিয়ে বললাম যেটা রাষ্ট্র দেবে, রাষ্ট্র দেওয়ার যে পরিধিটা আর একটু ছোট হয়ে গেছে, রাষ্ট্রের ক্যাপাবিলিটিও আছে সে দিয়ে করা। আর আমি যে প্রশ্নটা তুলেছিলাম যে রাষ্ট্রের স্ট্রেসটা যেখানে দেওয়ার, এখান থেকে আমরা এখানে কম দিচ্ছি, এই জায়গাটা তার একটু বেশি দেওয়া। ও আরেকটা কথা গবেষক তুলছে, এর সঙ্গে আইন শৃঙ্খলা বাহিনী খুব ন্যায্যভাবেই কথাটা তুলেছে, যে খালি আপনার বিচারক আর জজ বানাইলেই হবে না, আপনাকে আইন শৃঙ্খলা বাহিনীও বাড়াতে হবে। তাও আমাদের 16 কোটি মানুষের তার মানে নাই, তা তো করা হচ্ছে। তারপরে সে আরেকটা কথা তুলছে, এই কথাটা আমি বলে আমি শেষ করি, যে এদেরও প্রপার ট্রেনিং হচ্ছে না, কারণ এই অল্প সময়ের মধ্যে করতে হচ্ছে। যে এই জিনিসগুলোতে আমরা সবাই একমত, তার এইটা তো আমরা একমত যে এই শর্টকাট পথ থেকে আপনার ইনসার্জেন্সি, জঙ্গিবাদ এবং টেরোরিজম, ইন্টারনাল টেরোরিজম, এক্সটার্নাল টেরোরিজম, যেমন ধরুন দেখলেন আবুল বরকাত জীবন দিয়ে দিল, এতটি বই লিখলো সে, এবং বলে গেল বারবার জঙ্গি অর্থায়ন নিয়ে কেউ কিছু করলেন না। তারপরে এই প্রথম এইবারে 3 জন ধরা পড়লো, এমন আমার প্রফেশনাল, যে এই জায়গায় যায় যে এই অর্থায়ন আসছে, এটা আর যে ইন্টারনাল অর্থায়ন, এক্সটার্নাল অর্থায়ন, এর তো সীমানা এই প্রথম যে আসছে। তা আমাদের দেশে কিন্তু এই জঙ্গিবাদ মুক্ত থ্রেটের দেশ না কিন্তু। তার মানে অ্যাডভোকেট সুলতানা কামাল, জনাব সুরঞ্জিত সেনগুপ্ত যেটি বলছিলেন, যদি জঙ্গিবাদ ঢুকে যায় তাহলে আর কোনো কিছু করার নেই। তিনি জ্যোতি বসুর উদাহরণ দিলেন, আপনি নিশ্চয়ই এই সম্পর্কে কিছু বলবেন। ইনসার্জেন্সিও বলছি আমি, জি, ইনসার্জেন্সিও বলেছেন। আমি শুধু তার পাশাপাশি জিজ্ঞেস করতে চাই যে তথ্য প্রযুক্তি আইনের 57 ধারাকে যে সংবিধানের সাথে সাংঘর্ষিক আপনি বলছেন, কারণ আপনি বলছেন যে আমাদের সংবিধান মত প্রকাশের অবারিত স্বাধীনতার কথা বলছে, 57 সেটার সাথে সাংঘর্ষিক, কিন্তু আমি কিন্তু সংবিধানের 39 পরে অবাধ স্বাধীনতার কথা পাই না। আইন সাপেক্ষে, কিন্তু সেই আইনটার রেফারেন্স এই 57 ধারায় কোথাও নাই যে কি ভিত্তিতে হবে। এবং আমাদের যে ফৌজদারি আইন রয়েছে সেখানে যেভাবে সবকিছু সংজ্ঞায়িত করা আছে, হ্যাঁ, 8টি, আমি যদি
39-এর এক পড়ো কিন্তু 39-এর 1-এ চিন্তা ও বিবেকের স্বাধীনতা দেয়া আছে, কিন্তু আমি এটা রাগো। হ্যাঁ পড়ো পড়ো এবং 39-এর 2-এ আছে রাগো না এক পড়ো চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দান করা হলো। দাড়ি দাঁড়ি বাস শেষ। তার মানে দিস ইজ নট সাবজেক্ট টু রিজনেবল condition. রেস্ট্রিকশন ইম্পোজড বাই ল। কিন্তু আপনি আমার চিন্তা ও বিবেকের আই এম দি ফ্রেমার অফ দিস কনস্টিটিউশন। রাইট কিন্তু শুনুন আমি কথাটা শেষ করি, কথাটা যখন এসেছে, আই এম দি ফ্রেমার অফ দি কনস্টিটিউশন হয়ে আমি যাতে প্রাউড ফিল করি যে আমার কনস্টিটিউশনের একটি মাত্র ধারা 39 বিবেক এবং ফ্রিডমের যে স্বাধীনতা আমরা আনইকুইভোকাল এবং আনকোয়ালিফাইড রেখেছি, এইখানে কোনো আইন দ্বারা কিছু করা যাবে না। এটা ভারতীয় সংবিধানে নাই। আমি একটা প্রশ্ন করতে পারি, আপনি আমার চিন্তা বিবেকের স্বাধীনতা অধীন করে দেখান তো, কেমনে করবেন? আমার চিন্তা বিবেকের স্বাধীনতা আপনি অধীন করবেন কেমনে? না, যদি আমি লিখতাম না, আপনি লিখছেন মনে করেন আমার চিন্তা বিবেকের স্বাধীনতা আপনি কেমনে মনে করবেন? লিখলে আপনি তো আমি আইন বানাইতে পারি। শুধু মত প্রকাশের সময় আমাকে আটকাতে পারেন, বিবেকের স্বাধীনতা আমাকে দিতেই হবে। না তো এখানে দিতেই হবে বলতে তো হবে না। কনস্টিটিউশনে লেখা আছে, ভারতে নাই, এটা তারা করতে পারে। এটা redundant আমার কথা। এইখানে এই আইনই করার তার সুবিধা রয়েছে। না, বিবেকের স্বাধীনতার ব্যাপারটা হচ্ছে যে বিবেকের স্বাধীনতা সেখানেই আসবে প্রশ্নে যখন ওটা দ্বারা অন্য কারোর কোনো ক্ষতি হয়। হ্যাঁ, তখনই তো সেটা আইনের আওতায় আসবে, তার আগে পর্যন্ত তা আসবে না, তাই না? এবং সেখানটাই তো এই যে 39 ধারার যে 1 আর 2 মিলিয়ে যদি আমরা পড়ি, না 2 মিলানো হবে। আচ্ছা, এক একই। সুরঞ্জিত দার কথা হচ্ছে যে 1 একই 2 এখানটা মিলানো যাবে না, কিন্তু 2 এর সঙ্গে 3-4 গিয়ে মিলছে। হ্যাঁ, 2 এ যেখানটায় বলছে যে কিছু কিছু বলে হ্যাঁ, দিয়েছে যে বাদে আছে। আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত আইনের বাধা নিষেধ জি, সাপেক্ষে। জি। হ্যাঁ, তো সেই আইনটা কি? সেই আইনে তো 8টা কন্ডিশন রয়েছে। সেই কন্ডিশনগুলি কি 57-তে আসছে তো না, আমরা তো সেটা দেখতেও পাচ্ছি না এবং সেটার কোনো উল্লেখও সেখানটায় নাই। হ্যাঁ, কাজেই ওখানটায় তো এমনই অস্বচ্ছ এবং এমনই একটা আচ্ছা আইন সেটাকে করা হয়েছে যেটা যে কোনো ভাবে কিন্তু ব্যবহারের সুযোগটা রয়ে গেছে। একটা সেকেন্ড, অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত, আপনি তথ্য প্রযুক্তি আইনের 57 ধারাকে অসাংবিধানিক মনে করেন কিনা? 100 বার। অ্যাডভোকেট সুলতানা কামাল, আপনি একই একটু সঙ্গে, confirm হ্যাঁ। করুন। আমি কালকে শুনছি জি যে জি, বৈজ্ঞানিক সমাজতন্ত্র শুনছি, কালকে আবার ওই বৈজ্ঞানিক আইনতন্ত্রের ব্যাখ্যাও শুনছি। এখন তো শুনতে তো হবে সবই। যে আপনি করতে হ্যাঁ, পারবেন। সেই তো কাজে ওই যে 57 ধারায় যেভাবে বলা হয়েছে, আমার কাছে আমি আজকে অনেক দিনের তুলনায় অনেকটাই প্রস্তুতি নিয়ে এসেছি যে 57 ধারায় কি বলছে। 57 ধারায় যে কথাটা বলছে সেটা একটুখানি যদি আমরা নিজেরা সাধারণ দেখি। এক ইজ ইন্ডিপেন্ডেন্ট। 57 1-এ বলছে যে কোনো ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে হ্যাঁ ওয়েবসাইট বা অন্য কোনো ইলেকট্রনিক বিন্যাসে এমন কিছু প্রকাশ বা সম্প্রচার করেন যারা মিথ্যা ও অশ্লীল বা সংশ্লিষ্ট অবস্থা বিবেচনায় কেহ পড়িলে তাদের পারসেপশনের উপরেও কিন্তু ছেড়ে দিচ্ছে, দেখিলে বা শুনিলে নীতিভ্রষ্ট বা অসৎ হইতে উদ্বুদ্ধ হইতে পারেন, অথবা যাহার দ্বারা মানহানি ঘটে, আইন শৃঙ্খলার অবনতি ঘটে বা ঘটার সম্ভাবনা সৃষ্টি হয়। সম্ভাবনার কথা বলছে, এখন সম্ভাবনা হয়েছে কি না হয়েছে বিচারটা কেমন করে হবে। রাষ্ট্র ব্যক্তির ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে বা করিতে পারে বা এ ধরনের তথ্যাদির মাধ্যমে কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে উস্কানি প্রদান করা হয়, তাহা হইলে ইহার কার্য হইবে একটি অপরাধ। ঠিক আছে, তারপরে আবার বলছে যে কোনো ব্যক্তি উপধারা 1-এর অধীনে অপরাধ করলে তিনি অনধিক শাস্তিটা অনধিক 14 বৎসর এবং অনূন্য 7 বৎসর কারাদণ্ড। তো এই যে এরকম একটা কঠিন শাস্তি দিয়ে এত একটা অস্বচ্ছ ধারা তৈরি করে রাখা হয়েছে, যেটার ফলাফল তো আমরা অনবরত দেখতে পাচ্ছি যে এই 57 দিয়ে তো যে কোনো কাউকে, এখন আমি যে এখানটা বসে আছি, কেউ যদি বলে একজন নারী এখানে বসে আছে যেভাবে 2 জন পুরুষ কিংবা 3 জন পুরুষের সঙ্গে আমার ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে, সেটার বিচারটা কে করবে? হ্যাঁ, এখানে তো অপব্যবহার হওয়ার প্রচুর সুযোগ সেখানটা দিয়ে দেওয়া হয়েছে। কিন্তু আপনি যে কথাটা বললেন সেটা কি তথ্য প্রযুক্তির আওতায় ফেলা যাবে? মানে যে কোনো কিছু আসলে বলছে তো যে ধর্মীয় অনুভূতিতে যদি আঘাত লাগে, এবং আমরা যেটা দেখছি সেগুলি তো অনেক এটা যদি আবার অনলাইনে দেখানো হয়, হ্যাঁ অনলাইনে দেখানো হলে সেটা আসলে মানে যে কোনো কিছু আমরা সবকিছু এখন অনলাইনে যায় বা দেখে। আমরা তো অনেকগুলি অভিযোগ পেয়েছি যে এরকম ভাবে ধরা হয়েছে। এই যে আমরা যদি হেমায়তপুরের ঘটনাটা বলি, কুমিল্লার, তারপরে আমরা উত্তম বড়ুয়াকে যেভাবে রামু ধ্বংস হয়ে গেল, রাইট। হ্যাঁ, তো এই অপব্যবহারের তো কোনো সীমা নাই। জনাব আফসান চৌধুরীকে আমরা বিরতির পরে ফিরে এসে শুনবো যে 57 ধারা এবং বাংলাদেশের সংবিধানের মত প্রকাশের স্বাধীনতার সাথে সেটা কতটা সাংঘর্ষিক, সেটা নিয়ে আপনি কি মনে করছেন। অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্ত বলছেন তিনি মনে করছেন সম্পূর্ণরূপেই এটি সাংঘর্ষিক, সুলতানা কামাল তো এর বিরুদ্ধে বলছেনই। আমরা এটা বিরতি নিয়ে ফিরছি আবার আপনাদের সঙ্গে।
ফিরে এলাম আজকের বাংলাদেশে। জনাব আফসান চৌধুরী, আপনার কাছে জানতে চাইছিলাম যে এই ৫৭ সংবিধানের মানে মত প্রকাশের স্বাধীনতার সঙ্গে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ অনুচ্ছেদের কে আপনিও সাংঘর্ষিক মনে করেন কিনা? আমার মনে হয় যেটা সুরঞ্জিত দাদা বলেছে, সুলতানা আপা বলেছে সাংঘর্ষিক, এবং অন্যান্যরাও বলেছে। আমি এখন পর্যন্ত কোনো মানুষের সঙ্গে আমার দেখা হয়নি যে বলেনি এটা সাংঘর্ষিক। সংকটটা হচ্ছে যে এই আইনটার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে যে এটা ওই থানার ওসিও ইন্টারপ্রেট করতে পারে, এবং সে বলতে পারে যে হ্যাঁ এটা হয়েছে। এবং আপনি খেয়াল করবেন যে ওখানে আপনি যদি পার্সোনালি এগ্রিভ না হন, তাহলে কিন্তু প্রবেশিকদারের ক্ষেত্রে আরেকজন এসে উকিলে মামলাটা করে দিয়েছে এবং তারপর তাকে বলেছে যে ৫৭ ধারায় তাকে অ্যারেস্ট করা হোক। এখন যদি আইনের শাসন থাকতো তাহলে এই অবস্থায় যেত না। ওখানেই থেমে যেত, কিন্তু সেটা তো হয়নি। তাকে ৩ দিন রিমান্ডে নেওয়া হয়েছে, তারপরও হয়নি। এবং যেটা ওনার স্ত্রী অনিতা শিকদার যেটা বললেন যে একজন খুব বিখ্যাত বড়সড় একজন মানুষ ফোন করে বললেন ঠিক আছে আমি মামলার ব্যবস্থা করছি, তার একদিন পরে গিয়ে সাংবাদিকরা মোশাররফ হোসেনকে ধন্যবাদ দিয়ে দেবেন। আমার মনে হয় এটা যে কতটা অস্বস্তির সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মনে যারা বিষয়টা বোঝে, সেটা এখানে যারা প্রণেতা, আমাদের সংবিধান প্রণেতা তিনি আছেন, সুলতানা আপা আছেন, তারা বলতে পারবেন। সাধারণ মানুষ খুব দুশ্চিন্তাগ্রস্ত যে এইটা যদি এরকম একটা আইন আপনি ব্যবহার করার সুযোগটা পান, তাহলে আপনি থামবেন কোথায়? জনাব আফসান চৌধুরী, আপনি অনেকদিন ধরে সাংবাদিক, আপনাকে গবেষক বলে বারবার জনাব বলছিলেন। আমি আপনার কাছ থেকে এইটা জানতে চাইবো যে সাংবাদিক নেতারা যে মানে প্রবেশিকদারের জামিন হওয়ার পর মোশাররফ সাহেবকে কেন ধন্যবাদ জানাতে গেলেন? মানে বিচার বিভাগ স্বাধীন, সরকার আলাদা, উনি আরেক বিষয়ের মন্ত্রী, মানে কারণটা কি আসলে? তাহলে আপনি বুঝতে পারছেন যে এখানে রাজনীতি একটা বড় ভূমিকা পালন করছে, এবং যারা গেছেন তারা বাংলাদেশে যেসব সাংবাদিকরা রাজনীতি করে থাকেন, আমার মনে হয় এখানে দলীয় রাজনীতি করে, হ্যাঁ দলীয় রাজনীতি করে থাকেন। এবং আমার মনে হয় এই সময় সুরঞ্জিত দাদা যে অবস্থানটা নিচ্ছেন, যেটা তো আইনের বিষয়, তাহলে যদি আইন বিভাগ যদি বিচারককে নিয়ন্ত্রণ না করে, তাহলে 3 দিনের রিমান্ড কেন দেওয়া হলো? 3 দিন রিমান্ডের পরে যে আপনি কথাগুলো যেটা আমি প্রথম আলো পত্রিকাতে পড়ছিলাম যে যেভাবে বলা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আপনার বেইলের ব্যবস্থা করা হবে, তাতে দুশ্চিন্তাটা যে কথাটা প্রথমেই আমরা শুরু করেছিলাম যে তাহলে কি আইনের শাসন আছে নাকি এটাকে ব্যক্তিগত শাসন? এই প্রশ্নটি আমরা জনাব সুরঞ্জিত গুপ্ত আপনাকে করতে পারি যে তাহলে কি আইনের শাসন আছে নাকি ব্যাপারটি কেমন জানি একটু গোলমেলে, যেটিকে আফসান চৌধুরী ওরকম ভাবে বলছিলেন। পাশাপাশি যদি আমি এই প্রশ্ন করি যে আপনি এর বিরুদ্ধে একটি অবস্থান নিয়েছেন, আমরা একাধিক সংসদ সদস্যকে দেখতে পাচ্ছি যে আপনার সাথে একমত হচ্ছেন, আবার একাধিক মন্ত্রীকে দেখতে পাচ্ছি আপনার সাথে তারা একমত হচ্ছেন না। তো এটি কি সরকারের মধ্যে আবার একটি আলাদা দুটি গ্রুপ সৃষ্টি করছে কিনা? এটা হলেই আপনাদের সঙ্গে বিপদ। এটা বিএনপি না, এটা আওয়ামী লীগ। আচ্ছা, আওয়ামী লীগে যে যার ওপিনিয়ন, মানে আমি যেগুলো কথা বলি তারপরে আমার চাকরি থাকার কথা না। আওয়ামী লীগ এই লিবার্টিটা দেয়, এই আলোচনা করা যায়। কোন মন্ত্রী কি বললো বা কে কি বললো সেটা বড় কথা, বরং আপনি বড় এটা নিয়ে কথা। কথাটা হচ্ছে যে এখন যেটা বিচারকের কথাটা বলছেন, এখন এটি আইন মন্ত্রণালয়ের অধীনে নাই, এটা সম্পূর্ণ সুপ্রিম কোর্টের। এবং প্রধান বিচারপতি চিফ জাস্টিস ক্যান টেক কগনিজেন্স। উনি যে কোনো বিচারপতির নিশ্চয়ই উনি এটার কগনিজেন্স নিয়েছেন, নিয়ে যে কোনো অ্যাকশনে যেতে পারেন। যে ওখানে যে ঘটনাগুলো ঘটেছে সারা দেশে হয়েছে, এই ব্যাপারে একমাত্র বিচারকই এই সুপারভিশনের দায়িত্ব চিফ জাস্টিস এন্ড অ্যাপিলেট ডিভিশন অফ দি সুপ্রিম কোর্ট। এটা আমাদের আইন মন্ত্রণালয়ের কিছু করার নাই, আইনমন্ত্রীও বলেছে। কিন্তু মানে ঘটনার পরিপ্রেক্ষিতে এমন দেখা যাচ্ছে যে আসলে মানে দায়িত্ব নেওয়ার কথা নয়, কিন্তু ঘটনাটা ঘটছে সেরকম, সেটা আমরা কিভাবে এটা বিচার বিভাগ কিভাবে বিশ্লেষণ করবো? আমাদের মধ্যে কি এই সংখ্যাটা চূড়ান্ত অমূলক? বিচার বিভাগের দুটি জিনিস আছে। মনে করেন একজন বিচারক যদি সে ভুল করে, তাহলে অন অ্যাপিল এটা আরেকজন কারেক্ট করতে পারে। সেও যদি ভুল করে তাহলে ডিস্ট্রিক্ট জাজ কারেক্ট করতে পারে। ডিস্ট্রিক্ট জাজ যদি ভুল করে হাইকোর্ট আসছে, হাইকোর্ট থাকে, এটা এই ফাইনালিটি অফ দি লিটিগেশন বলে একটা। আবার বিচার বিভাগের যে চিফ জাস্টিস, যে অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিসের যে ক্ষমতাটি আছে, তিনি ইন্টারনালি এটা নিশ্চয়ই দেখতে পারেন। এবং আপনারা দেখেছেন ইনি ইচ্ছা করলে কেউ বিচারকী ক্ষমতাই সিজ করতে পারেন, তার কগনিজেন্স নেওয়ার ক্ষমতা নিতে পারেন। এগুলা আমার ধারণা এখন যেহেতু আমাদের এই সেপারেশন ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি হয়েছে, এই যে এগুলো আস্তে আস্তে ডেভেলপ করবে।
অ্যাডভোকেট সুলতানা কামাল, আমরা একটা বিরতি নিয়ে যখন ফিরবো তখন আপনাকে জানতে চাইবো যে একটি অন্য বিষয়, সেটি হচ্ছে যে আমার মতামত অন্যজনের স্বাধীনতা বা অধিকারে যাতে হস্তক্ষেপ না করে সেই বিষয়ে আমরা আসলে সাধারণ নাগরিকরা কতটা সচেতন, মানে আমরা এই ব্যাপারগুলি বুঝি কিনা, নাকি এগুলি আমরা সবসময় অন্যের ঘাড়েই এগুলি চাপাতে চাই। আমরা একটা বিরতি নিচ্ছি, বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। আমরা চলে আসছি, ফিরে আসছি আজকের বাংলাদেশে। অ্যাডভোকেট সুলতানা কামাল কাছে জানতে চাইছিলাম যে আমরা নাগরিকরা অন্যজনের স্বাধীনতা বা অধিকারে বা হস্তক্ষেপ না করা, মর্যাদাহীন না করা, এই ব্যাপারে কতটা হস্তক্ষেপ, পরপর অনেকগুলি ঘটনা আসলে এই বছরের মধ্যেই ঘটলো, আমরা সাধারণ নাগরিকরা এই ব্যাপারে কতটা সচেতন? এখানে একটু বলতেই হয় দুর্ভাগ্যজনকভাবে যে মানবাধিকারের যে একটা ব্যক্তি আছে, মানবাধিকারের যে কতগুলি নিঃশর্ত ব্যাপার আছে, যে প্রত্যেকের এই অধিকারটা সর্বজনীন, সহজাত এবং কেউ এটা লঙ্ঘন করতে পারে না, সেই ধারণাটা একবার আমাদের মানবাধিকার কমিশনের চেয়ারম্যানও এই কথাটা বলেছিলেন যে দুঃখের বিষয় হচ্ছে যে বাংলাদেশের অধিকাংশ লোকেরই মানবাধিকার বিষয়টা সম্পর্কে ধারণা খুব কম। আমার অধিকার যদি লঙ্ঘন হয় তখন আমি মনে করি অধিকার লঙ্ঘিত হলো, কিন্তু সেই একই ব্যাপার যখন অন্যের উপরে ঘটে তার বিষয়টা সম্পর্কে ধারণা খুব কম। আমার অধিকার যদি লঙ্ঘন হয় তখন আমি মনে করি অধিকার লঙ্ঘিত হলো, কিন্তু সেই একই ব্যাপার যখন অন্যের উপরে ঘটে তখন আমার মনে হয় না যে সেখানে কোনো অধিকারের লঙ্ঘন ঘটেছে। এই বিষয়টা তো এখন পর্যন্ত রয়ে গেছে। তবে এটার জন্য আমাদের কিন্তু ওই বিষয়গুলি খেয়াল করতে হবে যে আমাদের ইতিহাসের ধারাটা কিভাবে চলেছে। আমাদের গণতন্ত্রের চর্চাটা বারবার বাধাগ্রস্ত হয়েছে। আমরা সামরিক শাসনের অধীনে থেকেছি, আমরা মৌলবাদী চিন্তা দ্বারা ভীষণভাবে আক্রান্ত। রন্ধ্রে রন্ধ্রে আমাদের যে চিন্তা শুধুমাত্র নিজের শ্রেষ্ঠত্ব জাহির করতে চায়, শুধুমাত্র নিজের অধিকার রক্ষা করতে চায়, কিংবা বলতে চায় এটাই একমাত্র অধিকার, এই যে এই একরৈখিক চিন্তার মধ্যে তো আমরা ঘুরপাক খাচ্ছি। মানুষজনকে তো এর বাইরে কখনো কিছু চিন্তা করতে দেয়া হয়নি, এবং সেই সুযোগগুলি যতবার এসেছে আবার বাধাগ্রস্ত হয়েছে। কিন্তু সেই জন্যে আমি প্রথমে একটা কথা বলেছিলাম যে আওয়ামী লীগের উপরে কিন্তু দায় দায়িত্ব অনেক বেশি বর্তায় এখানটা, এবং প্রত্যাশাও মানুষের থাকে, যেহেতু তারা মুক্তিযুদ্ধের সময়টাতে নেতৃত্ব দিয়েছেন রাজনৈতিকভাবে। এই ব্যাপারগুলি কিন্তু সবই রাজনৈতিক বিষয়, এগুলি সাংস্কৃতিক বিষয়, এটা একটা সামাজিক চিন্তার ব্যাপার। এই জিনিসগুলি তো আমরা সেরকমভাবে নিজেদের মধ্যে আলোচনা করা কিংবা পরস্পরের সঙ্গে বোঝাপড়া, সেটা এমনই জায়গায় গেছে আজকে দুঃখের সঙ্গে বলতে হয় যে রাস্তায় বেরোলে আমাকে ধাক্কা মেরে কে আগে যাবে এবং আমাকেই আগে পৌঁছতে হবে, আমাকেই আগে এটা পেতে হবে, এই যে বিষয়গুলি কিন্তু এখনো সাধারণ মানুষের মধ্যে একটা এমনভাবে গেঁথে রয়েছে। এটার একটা কারণ হলো, যেটা আফসানও কিছুটা বলেছেন, আমি আরেকটু ভেঙে বলি, যে আমাদের দেশে যেহেতু আইনের শাসনটা সেইভাবে প্রতিষ্ঠিত হয়নি, মানুষের ভিতরে ভিতরে একটা মৌলিক অনিরাপত্তা বোধ রয়ে গেছে, যে আমি যদি এই মুহূর্তে এটা করে না নেই, এই জিনিসটা আমি যদি না নিয়ে নেই আর হয়তো পাবো না। আমার যে একটা অধিকার আছে, আমার অধিকারটাকেও তো কেউ সম্মান করছে না, অতএব আমি অন্যের অধিকারটা সম্মান করছি না। এই বিষয়গুলি আমাদের চিন্তা করার ব্যাপার আছে। শিক্ষা ব্যবস্থার মধ্যে এটা ঢুকতে হবে, মানুষের সামাজিক যে কার্যকলাপ, চিন্তা ভাবনা, আলাপ আলোচনা, সেটার মধ্যে আসতে হবে। আর সবচেয়ে বড় দায় দায়িত্ব থাকবে যারা দেশ পরিচালনার দায়িত্ব নেবে, যে এই বিষয়গুলি যেন সুপ্রতিষ্ঠিত হয়, যেখানে মানুষ, যেটা আমরা সংবিধানের ভাষাটা কি পড়লাম খালেদ, নিশ্চয়তা দেওয়া হয়েছে, এই নিশ্চয়তা বোধটা তো মানুষের মধ্যে আসতে হবে, যে না আমার অধিকারটা সুরক্ষিত, নিশ্চয়তা দেয়া হয়েছে, এটা নিশ্চয়ই আমি পাবো, এটা কেউ কেড়ে নিতে পারবে না। আপার কথা থেকে আফসার চৌধুরীর কাছে প্রশ্নে আসি যে তথ্য প্রযুক্তির বিকাশে কল্যাণে সামাজিক গণমাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে যে যার মতো করে মতামত দিচ্ছে, ছবি প্রকাশ করছে, সেইখানে আবার তার মতামত দিচ্ছে। গণমাধ্যমের মতো এখানে কোনো সম্পাদনা নেই কোনো সম্পাদকীয় নীতিমালা। এই মত প্রকাশের যে একটি অবারিত জায়গা, সেটাকে আপনি কোনো মানে নিয়ন্ত্রণ করার প্রয়োজন আছে বলে মনে করেন কিনা? থাকলে সেটা কিভাবে আসলে নিয়ন্ত্রণ করা যাবে? আসলে সুরঞ্জিত দাদা যে কথাটা বলেছে, যে আমাদের দেশে অনলাইন মিডিয়া হয়েছে, সোশ্যাল মিডিয়া হয়েছে, এবং সোশ্যাল মিডিয়া যেহেতু হয়েছে, এটা একটা বাস্তবতা, এবং সেটাকে নিয়ন্ত্রণ করা যেভাবে অন্য যে কোনো কিছু নিয়ন্ত্রণ করা হয় সেটাকে সেভাবে নিয়ন্ত্রণ শব্দটা আমি বোধহয় ঠিক নয়, রেগুলেশন করা, এটা অধিকার শুধু নয়, এটা দায়িত্বের মধ্যে পড়ে। কিন্তু সংকট তো আমাদের সেটা নিয়ে না, মানে আমাকে যে কত লোক কত গালি দিয়েছে, কি ভাষায় গালি দিয়েছে কল্পনা করা যায় না, এবং সেটা আমি তার কিছু করতে পারছি না। আমি নিশ্চয়ই মানে আমার খারাপ লাগছে বা আমি মনে করছি এটা হওয়া উচিত না, কিন্তু আমার তো যাবার জায়গা নেই। কিন্তু সংকট হয়ে গেছে যখন সরকার ভূমিকাটা পালন করছে এবং তারা রাজনৈতিক
উদ্দেশ্যে এই ভূমিকাটা হচ্ছে। সুলতান আপা যে কথাটা বললো, এবং আমি আজকেও খবর পেয়েছিলাম প্রায় অন্তত 20টার কেস ঢাকাতেই 20টার আইসিটির কেস চলছে, 57 ধারার কেস চলছে। অতএব এগুলো এটা দুশ্চিন্তা এবং দুর্ভাবনার বিষয়। আমাদেরকে তাহলে দেখতে হবে যে এই যে 20 বছর আগে তো অনলাইন মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, আমার সেই সময়ের আইন ছিল না, এখন আমার সোশ্যাল মিডিয়া হয়েছে, আইন হচ্ছে, কিন্তু এটা তো এক ধরনের প্রক্রিয়ার মাধ্যমে হতে হবে। প্রক্রিয়ার মাধ্যমে না হয় শুধু একটা আইন বানিয়ে দিয়ে, যেটা এত অজনপ্রিয়। এবং আমি খুব আশ্চর্য, সুরঞ্জিত দাদা যেটা বলছিলেন যে আওয়ামী লীগ হচ্ছে ভিন্ন রকম দল, কিন্তু আপনি র্যাব বলুন, র্যাব গঠন তো আর আওয়ামী লীগ করেন, এটা বিএনপি করেছে, আওয়ামী লীগ সেটা ধারণ করেছে। আইসিটি কিন্তু বিএনপি করেছে, আওয়ামী লীগ সেটা ধারণ করেছে। তাহলে আমাদের চিন্তার বিষয়টা হচ্ছে যে এটা তো জনগণের সঙ্গে রাজনীতিবিদ, এবং বিশেষ করে সুলতান আপার যে কথাটা বললেন যে মুক্তিযুদ্ধের দলকেই একটা সাধারণ মানুষের মধ্যে একটা ব্যবধান তৈরি করে ফেলছে। আমাদের এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এই শাল্লা দিরাই, যেটা আমাদের জায়গা, ওখানে আমি একটা গবেষণা করেছি, এবং ওটাতে বোঝা যায় যে বাঙালি মনে হয় যারা ঢাকা শহরে বাস করে বা যারা ক্ষমতায় আছে, তারা বাংলার গ্রাম জানে না, তারা বাংলার গ্রাম বোঝে না। বাংলার গ্রামের অবস্থা অত্যন্ত ভিন্ন রকম। এরকম ভাবে একজন আরেকজনের উপরে যে নির্যাতন করলেও মানুষের অন্য অবস্থায় থাকে। মানুষের ক্ষমতার ব্যবহারটা কিন্তু মানুষ যখন ক্ষমতা প্রয়োগ করে, অপব্যবহার করে, তারও কিন্তু সামাজিক একটা পরিস্থিতি দরকার, একটা পরিবেশ দরকার। একটা মানবাধিকারটা কেবলমাত্র রাষ্ট্রের না, মানবাধিকার আপনি যদি ইতিহাসটা দেখেন, এটা সমাজের এখন। আর আমাদের মতো দেশ যেখানে সরকার দুর্বল সমাজের তুলনায়, সমাজ অবশ্যই আমাদের দেশে অনেক বেশি সবল, সেখানে মানবাধিকারকে কিভাবে একটা সামাজিক পুঁজিতে পরিণত করা যায় সেটা আমাদের দেখা দরকার। আমরা সব কিছুতেই সরকারের উপর নির্ভর করছি, সরকারের কাছে, কিন্তু বস্তুতপক্ষে মানুষকে রক্ষা করে সমাজ, সরকার রক্ষা করে না, করার ক্ষমতা নেই। জনগণ যে রাষ্ট্রের একটা মৌলিক উপাদান, সেই বোধটাও তো নেই। সরকার, রাষ্ট্র বলতে সরকার বুঝি আমরা, কিন্তু আমরা যে রাষ্ট্র, আমার যে দায় দায়িত্ব রয়েছে, আমার অধিকারের সঙ্গে যে আমার একটা দায় দায়িত্ব রয়েছে, সেই বিষয়গুলি তো কখনোই আমাকে চর্চার মধ্যে নিয়ে আসার কোনো সুযোগ করে দেয়া হচ্ছে না। কিন্তু মানে রাষ্ট্র নামক যে আইডিয়ার কথা আমরা শুনছি, সেটা তো আমি ফিল করি না। মানে মানে আমি ফিল করি না বলতে, আমি সাধারণ মানুষ হিসেবে আমি ফিল করি না। তো এটা আমি ওনাদের দুইজনের মত আমি শুনলাম, আমি কিন্তু এত হতাশ না। আমি মনে করি যে সাংবাদিক বা হিউম্যান রাইট কর্মীরা বা হিউম্যান রাইট কমিশনটা আমার নিজের হাতে আমি করেছি। যে আইনটা আমাকে যেটা দেওয়া হয়েছিল এটা আমি ছুড়ে ফেলে দিয়েছি, একেবারে নতুন করে করছি। এ তো সাংঘাতিক, ট্রেমেন্ডাস এদের ক্ষমতা, ওদের যে সাকসেস, এরা কেন ইয়ে করতেছে। মনে করেন এই ঘটনাটাই হিউম্যান রাইট জিতেছে না নির্বাহী ক্ষমতার হাই হ্যান্ডেডনেস জিতেছে? একজন মানুষ মারা গেছে, এই যে না ইয়ের কথা আমি বলছি, প্রবেশিকার কথা। জি। এবং এতে যে জনমত, যেটা ও বলতেছে যে সোশ্যাল কনসাসনেস, সোসাইটি যত বেশি কনসাস করবে তত পলিটিক্যাল পার্টি এগোবে, রাষ্ট্র এগোবে, সরকার এগোবে। এই যে অবস্থাটা দাঁড়াইলো, দেখা গেল এত বড় ক্ষমতাশীল কত অবস্থার পরেও একটা খোড়া মানুষ, তার কিচ্ছু নাই, নিঃস্ব মানুষ, সে জীবন সংগ্রাম নিয়ে যে ইয়ে করছে, এই লোকটি তাদের বিরুদ্ধে বিজয় হলো, তাকে ডেকে ইয়ে বাদ দিতে হলো, রিমান্ড বাদ দিতে হলো, বেইল ডেকে দিতে হলো। এবং না, এর কারণ হচ্ছে যে তিনি শেখ হাসিনাকে তার বোন বলেন, তিনিও আসলে আওয়ামী লীগের লোক। আমরা তো মানে এগুলো শুনে ডোন্ট গো বিয়ন্ড না, মানে উনিও তো আপনাদেরই লোক। শেখ হাসিনা ইচ্ছা করলে তো অন্য কিছু করতে পারতেন। দেখা গেল যে একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট থাকলে এই যে সোশ্যাল অ্যাওয়ারনেসটা থেকে বাধ্য হয় এবং এইখানে জিতি। যেমন আমি নারায়ণগঞ্জের ঘটনাটা বলতেছি, নারায়ণগঞ্জের ঘটনাটা এর চেয়ে অনেক বেশি পাওয়ারফুল, অনেক পাওয়ারফুল। কিন্তু ওই হিউম্যান রাইটের অ্যাওয়ারনেস থেকে কোথায় ছিল বার, কোথায় ছিল মেম্বার, কোথায় ছিল পলিটিক্স, অনেক পরে আসছে। মানুষ দাঁড়ায় গেল, সমাজের কনসিয়াসনেস দাঁড়ায় গেল। এর আপনাদের তো হতাশ হওয়ার কোনো কারণ নাই। আপনারা যে কাজটা করছেন এই কাজটারই তো ফল। আসেন যেমন জিগাতলার ঘটনাটা আজকে আমরা মামলা করতে পেরেছি, বুঝছেন? তাহলে অন্যরাও যদি দাঁড়ায়, তারাও তো মামলা করতে পারবে। এই যে বিজয়গুলো, এই বিজয়গুলো
আপনার একটা ডেমোক্রেটিক গভর্নমেন্ট আছে দেখি সে টলারেন্ট, কারণ কি তার উপরে প্রেশার হচ্ছে যে সোশ্যাল রাইট সোশ্যাল প্রেশারে আমাদের শেষ করতে হচ্ছে, কিন্তু আমি বলতে চাই যে জনগণের পক্ষে সবসময় অ্যাডভোকেট সুরঞ্জিত সেনগুপ্তের মতো এত বড় মাপের মানুষকে সাধারণ মানুষ পায় কিনা সেইটা আমাদের প্রশ্ন থেকেই গেল। নিশ্চয়ই সুলতানা কামালকে পায়, নিশ্চয়ই হাসান চৌধুরী না, এটা একটা স্পেশাল কেস কিনা আমি জানি না, যে আমি জেলে থাকার কথা না। আমরা আজকে শেষ করছি, আপনাদের তিনজনকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকে বাংলাদেশে, দেখা হচ্ছে আগামীকাল এই সময়। শুভরাত্রি।